আচ্ছা, কুইক বুকস অ্যান্ড জেরো, এই দুইটা হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে বেশি বহুল প্রচলিত দুইটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। যেটা কিনা আপনার কুইক বুকসটা যদি বলি, এটা হচ্ছে দুইটাই কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। দুইটাই হচ্ছে গিয়ে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। তো কুইক বুকস অনলাইন এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত। এটা হচ্ছে কুইক বুকস ডেস্কটপ আছে, ওটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং না, ওটা শুধু ডেস্কটপে বসে আপনি করতে পারবেন। কুইক বুকসটা হচ্ছে আপনার ইউএসএ এবং কানাডা, মানে নর্থ আমেরিকায় এই রিজনটা হচ্ছে কুইক বুকসটা অনেক বেশি ইউজ করে। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে তারা হচ্ছে অনেক বেশি ইউজ করে। তারা হচ্ছে বুক কিপিং, তারপর হচ্ছে ইনভয়েসিং, পেরোল, ক্লাব বেস সব ধরনের কাজ করার জন্য, বুকিংয়ের সব ধরনের কাজ করার জন্য আপনার হচ্ছে কুইক বুকসটা ইউজ করে। জেরোটা হচ্ছে নর্মালি ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই মানে রিজনটা আপনার হচ্ছে ইউজ করা হয়। এবং হচ্ছে এটার সাথে জেরোটা প্রায় 800-র উপরে অ্যাপস এটার সাথে ইন্টিগ্রেট করা যায়। তো এই ধরনের যে সফটওয়্যারগুলো, এগুলো সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে গিয়ে এই ধরনের সফটওয়্যারগুলো আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করে কাজ করতে পারবেন। মানে আমাদের নর্মাল যে সেন্সটা যে আমার অফিসে যেতে হবে, অফিসে বসেই তারপর হচ্ছে গিয়ে কাজ করতে হবে, এইখানে এইগুলার কোনো এই ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে এই এই জিনিসটা টোটালি মানে আপনার লাগবে না। আপনি বাংলাদেশে বসে আছেন, আপনার অর্গানাইজেশন হচ্ছে গিয়ে মনে করেন ক্যানাডার সাসকোচনে, ওইখানে অর্গানাইজেশন আপনার আপনাকে কি করলো, ওই অর্গানাইজেশনের যে কুইক বুকস আছে বা জেরো আছে ওটার অ্যাক্সেস আপনাকে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিল। বাংলাদেশে বসে আপনি আপনার ঘরের মধ্যে বসে টেবিল চেয়ারে বসে আপনি ওই অর্গানাইজেশনের সফটওয়্যারে ঢুকে আপনি আপনার ওই দৈনন্দিন যেই অ্যাকাউন্টিং কাজগুলো সেগুলো আপনি এখানে বসেই করতে পারবেন। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফিচার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে, যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় রিয়েল টাইমে আপনি এন্ট্রি দিবেন, ওইখানে সাবস্ক্রিপশনে বসে আপনার কানাডিয়ান যে এমপ্লয়ার উনি কিন্তু আবার সুন্দরভাবে বসে ওনার সিস্টেমে ঢুকে ওনারাও কিন্তু আপনার পুরো ব্যাপারটা দেখতে পারবে যে কি অবস্থা রিয়েল টাইমে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফিচার। তো এর মাধ্যমে আমাদের দেখা গেছে যে আমরা গ্লোবালি কাজ করতে পারি। ইভেন আমরা যদি ফুল টাইম না করি, রিমোট না করি, আমরা ইচ্ছা করলে হচ্ছে ফ্রিল্যান্সিং কাজও কিন্তু এইসব সফটওয়্যারের মাধ্যমে আমরা করতে পারি। এখানে এটা বলছি যে দিস টু টুলস আর এ মাস্ট লার্ন ফর ফ্রিল্যান্সার অ্যান্ড রিমোট অ্যাকাউন্টেন্টস, দে আর গ্লোবালি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। মানে বলছে অবশ্যই মানে আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, রিমোট অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে চান গ্লোবালি, সেক্ষেত্রে এই দুটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট দুইটা আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার, যেটা আপনাকে জানতেই হবে। এগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড, সবাই অ্যাকসেপ্টেড এবং খুবই ইউজার ফ্রেন্ডলি দুটো সফটওয়্যার, আপনার কাজ করে খুবই মজা এবং খুবই অটোমেটেড। আপনি নর্মাল কিছু প্রসেস ইয়ে করলে আপনি কিন্তু সুন্দরভাবে সব ধরনের কাজ করতে পারবেন। আর এগুলোর একটা বেস্ট ফিচার হলো কুইকবুকস আর জেরো কিন্তু বেশিরভাগ আপনার অর্গানাইজেশনরা ইউজ করে। এবং অন্যান্য যে ছোট ছোট যে সফটওয়্যারগুলো আছে, অন্যান্য ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার যেমন জোহো বুকস, তারপর ফ্রেশ বুকস, অডো বুকস, এগুলার হচ্ছে ইন্টারফেসটা মোরলেস এই কুইকবুকস আর জেরোর মধ্যে। তো এগুলোর মধ্যে যখন আপনি স্কিলফুল হয়ে যাবেন তখন ওই সফটওয়্যারগুলোতেও আপনি হচ্ছে ইজিলি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনি এন্টারপ্রাইজে কাজ করতে চান, মানে বিগার ফার্মে কাজ করতে চান, গ্রুপ অফ কোম্পানিজে কাজ করতে চান, ওরা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেগুলো দেখলাম ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলো হচ্ছে আপনার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য। ওগুলা বিগার প্রতিষ্ঠানের জন্য মানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেবল না। বিগার যে অর্গানাইজেশনগুলো আছে, গ্রুপ অফ কোম্পানিজ, কর্পোরেট হাউস, ওরা হচ্ছে নর্মালি এসএপি, আপনার ওরাকল, ইআরপি সফটওয়্যার ইউজ করে, এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট, এই ধরনের সফটওয়্যার আপনার ওরাকল, তারপর হচ্ছে এসএপি বিজনেস ওয়ান, তারপর মাইক্রোসফট 365, মাইক্রোসফট ডাইনামিক্স 365, এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে। তো এগুলো হচ্ছে নর্মালি হচ্ছে এমএনসি, মাল্টিনেশনাল কোম্পানি, লার্জ এন্টারপ্রাইজ, এরা ইউজ করে। যেগুলোর মধ্যে শুধুমাত্র অ্যাকাউন্টিং থাকে না, ওগুলোর মধ্যে হচ্ছে আপনার এইচআর, সাপ্লাই চেইন এবং ফিন্যান্স, এগুলো সবগুলো ইন্টিগ্রেট করা থাকে। আর এগুলো হচ্ছে গিয়ে আপনার খুবই হাই গ্রেডের ইআরপি সফটওয়্যার। বিগ কর্পোরেশনে যদি কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে এসএপি, ওরাকল, এগুলো হচ্ছে একটা বিগ অ্যাডভান্টেজ দিবে আপনাকে। আর একটা কমন টুলস হচ্ছে এক্সেল। এক্সেল হচ্ছে গিয়ে বিভিন্ন রকম অ্যাডভান্স ফর্মুলা থাকে, পিভট টেবিল থাকে, পাওয়ার কোয়েরি থাকে, ডেটা ভিজুয়ালাইজেশন থাকে, অটোমেটেড টেকনিক্স থাকে। তো এক্সেল জানলে হচ্ছে আপনি সব ধরনের অর্গানাইজেশনে কাজ করতে পারেন। মোর হলে সব অর্গানাইজেশনে দেখা যায় যে সফটওয়্যার ইউজ করলে আপনার এক্সেলটা লাগে। এক্সেল জানা থাকলে আপনি হচ্ছে সব ধরনের অ্যাকাউন্টিং করার জন্য পারফেক্ট। এটা হচ্ছে গিয়ে বলা হয়েছে যে
অ্যাকাউন্টেন্টদের বেস্ট ফ্রেন্ড এক্সেল। তো অ্যাডভান্স যে এক্সেল স্কিল আছে সেটাই আপনার জবের স্যালারি 20% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আপনি যদি অ্যাডভান্স এক্সেলের স্কিল থাকে আপনার, এটা একটা গবেষণা দেখা গেছে যে আপনার স্যালারি যেটা স্টার্টিং স্যালারি সেটা আপনার শুধুমাত্র অ্যাডভান্স এক্সেল জানার কারণে আপনি যখন নেগোসিয়েশন করতে যাবেন ইন্টারভিউতে তখন আপনার নর্মাল যে ওনার স্যালারি বলতেছে সেটা থেকে 20% হাই হওয়ার চান্স থাকে। ক্লাউড বেস বুককিপিং, যেটা ক্লাউড বেস বুককিপিং আমাদের সময় কমায়, আমাদের টাকা সেভ করে এবং কোলাবোরেশন প্রমোট করে। তো পুরো পৃথিবীর সবকিছুই কিন্তু এখন ক্লাউড সিস্টেমের দিকে শিফট করতেছে, ঠিক আছে, সবকিছুই ক্লাউড বেসড হয়ে যাচ্ছে। তো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার যদি এটা আপনি শিখতে পারেন, আপনাকে নেক্সট জেনারেশন অফ অ্যাকাউন্টিং যেটা আসতেছে, এই যে এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটার সঙ্গে আপনাকে একজন রিসোর্সফুল পার্সন হিসেবে মানে গড়ে তুলতে সাহায্য করবে। তো ক্লাউড বুককিপিংটা হচ্ছে ফিউচার ট্রেন্ড, মানে সবকিছু ক্লাউড বেসড হয়ে যাবে। কেননা হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে এবং এটার সঙ্গে হচ্ছে এআই অটোমেশন কোলাবোরেট করবে। তখন হচ্ছে আপনার এক্সপেন্স ট্র্যাকিং, রিকনসিলেশন এগুলো সব অটোমেটেড হয়ে যাবে। ডেটা অ্যানালিটিক্স, তারপর ভিজুয়ালাইজেশন, এটা পাওয়ার বিআই এর সাথে হচ্ছে কোলাবোরেট করবে। তো এই জন্য এই ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রিলেটেড যে ইয়েগুলা স্কিলগুলা সেগুলো আপনি যদি জানেন, আপনি অটোমেটিক্যালি ওটা শর্ট লিস্টেড হবেন। তো আমরা এখন দেখলাম হচ্ছে আমাদের সফটওয়্যার রিলেটেড আসলে কি, অ্যাকাউন্টিং সফটওয়্যার রিলেটেড যে ব্যাপারগুলো সেগুলো। এখন হচ্ছে আমরা জানবো যে আমাদের অ্যাকাউন্টিং এর কিছু নলেজ আছে, জেনারেল নলেজ, যেগুলো আমাদেরকে জানা থাকতে হবে। যেমন এসেনশিয়াল কিছু অ্যাকাউন্টিং নলেজ আপনাকে অবশ্যই মাস্টার হতে হবে। একটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, দেন হচ্ছে ডেবিট ক্রেডিট রুল, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, লেজার, জার্নাল, এগুলো কি, ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো কি কি, অ্যাডজাস্টমেন্ট কি, ক্লোজিং এন্ট্রি কি। এই ধরনের বেসিক কিছু জিনিসে আপনাকে নলেজ থাকতে হবে। টেক্সট বুকের বাইরে, টেক্সট বুকে যে নলেজগুলো থাকে, তো এগুলোর বাইরে আপনাকে হচ্ছে একটা সাকসেসফুল অ্যাকাউন্টেন্ট অবশ্যই হচ্ছে গিয়ে বিজনেস অ্যাকচুয়ালি কিভাবে করে কাজ করে, বিজনেসের মানি কিভাবে করে আসে, ফ্লো ইনফ্লো আউটফ্লো হয়, সেগুলো সম্বন্ধে আপনাকে একটু ধারণা রাখতে হবে, ধারণা থাকতে হবে। তো এই যে আমি কথাগুলো বললাম যে 5টা পয়েন্ট, ডাবল এন্ট্রি, ডেবিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, এগুলো হচ্ছে আপনার এবিসি, মানে আমরা স্টার্ট করি কি কোনো একটা পড়া এবিসি সরল সরল অথবা এবিসি দিয়ে না। তো এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর এবিসি, এগুলো আপনাকে জানা থাকতেই হবে অ্যাকাউন্টিং কাজ করতে হলে। তো অ্যাকাউন্টিং এই সাইকেলগুলো যদি আপনি না জানেন যে কোথা থেকে শুরু কোথায় শেষ, এটা না করলে আপনি কিন্তু এই সফটওয়্যার অটোমেশনেও কিন্তু কাজ করতে পারবেন না। আপনাকে এই অ্যাকাউন্টিং সাইকেল সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এই যে দেখেন অ্যাকাউন্টিং সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যারে আমরা স্টার্ট করি কি কোথা থেকে, স্টেপ 1 দেখেন এখানে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, রেসপন্স করেন। জি স্যার, জি দেখা স্যার। শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। অ্যাকাউন্টিং সাইকেল আমরা স্টার্ট করি আইডেন্টিফাই অ্যানালাইজ ট্রানজেকশন। আমরা প্রথমে একটা ট্রানজেকশন হয় সেটাকে আইডেন্টিফাই করি এবং সেটাকে বিশ্লেষণ করি। তারপরে সেই বিশ্লেষণ বেস করে আমরা সেটাকে রেকর্ড করি জার্নালের মাধ্যমে, তাই না, জার্নালের মাধ্যমে সেই ট্রানজেকশনটাকে রেকর্ড করি যে এটা কি ট্রানজেকশন না, যদি ট্রানজেকশন হয় তাহলে এটাকে আমরা জার্নালের মাধ্যমে রেকর্ড করি। দেন আমরা কি করি, এটাকে জেনারেল লেজারে পোস্টিং দেই লেজারে। যারা আপনারা অ্যাকাউন্টিং এ কাজ করছেন, পড়ালেখা করছেন, তারা সবাই জানেন প্রসেসগুলো, তারপর আমি আরেকবার রিভিউ করতেছি। তারপর কি করি, তারপরে আমরা হচ্ছে গিয়ে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা বের করি, ট্রায়াল ব্যালেন্স করি, মানে জেনারেল লেজারে যে ব্যালেন্সগুলো আছে সেগুলো দিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্সটা বের করি। বের করার পরে হচ্ছে গিয়ে অ্যানালাইজ দ্য ওয়ার্কশিট। তারপরে হচ্ছে আমরা অ্যাডজাস্ট জার্নাল এন্ট্রিজ অ্যান্ড ফিক্স এরর্স। আমরা এই ট্রায়াল ব্যালেন্স করার পরে আমাদের যদি কোনো ইরোর বের হয়, কোনো যদি আমরা আনঅ্যাডজাস্টেড কোনো ব্যালেন্স বের হয়, ডেবিট ক্রেডিট যদি না মিলে, সেগুলো কেন হলো না, ওগুলো ফাইন অ্যানালাইজ করি, আমরা পুরো ওয়ার্কশিটটা অ্যানালাইজ করি। অ্যানালাইজ করার পরে আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ দিই, তাই না, আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ দিয়ে ওই এররগুলো ফিক্স আপ করি, ভুলগুলোকে সংশোধন করি। তারপর যখন সব ঠিক হয়ে যায়, আমার ট্রায়াল ব্যালেন্স যখন মিলে যায়, আমরা তখন কি করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি।
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার মাধ্যমে আমরা আমাদের যে অ্যাকাউন্টিং বুক আছে সেটাকে আমরা ক্লোজ করে দিই। এই হচ্ছে ওভারঅল অ্যাকাউন্টিং সাইকেল। তো এটা সম্বন্ধে আপনাকে প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে ভালোভাবে নলেজেবল থাকতে হবে। আদারওয়াইজ আপনি যখন সফটওয়্যারে কাজ করতে যাবেন, অটোমেশনে কাজ করতে যাবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি আসলে কি করতেছেন। আগে পরে কি হচ্ছে আপনি বুঝতে পারবেন না। তো এটা সম্বন্ধে আপনার নলেজ থাকতে হবে। অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমরা জানি আমাদের একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে যেটা কিনা চিরন্তন সত্য কথা। মানে অ্যাকাউন্টিং এ কাজ করতে হলে আমার অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি, এটা মিলতেই হবে। অ্যাসেটের সাথে অ্যাসেট ইজ ইকুয়াল টু মানে অ্যাসেটের সমান হবে হচ্ছে ইকুইটি প্লাস লায়াবিলিটি। ইকুইটি মানে হচ্ছে আপনার ওনার্স ইকুইটি, আর লায়াবিলিটি মানে হচ্ছে আমার অন্যান্য দায় দেনা। তো এখানে আমরা একটা দেখিয়েছি যে প্রত্যেকটা ট্রানজেকশনে অবশ্যই দুই দিকেই হচ্ছে গিয়ে আপনার দুই রকম ইম্প্যাক্ট করবে। মানে হচ্ছে অ্যাসেট সাইডেও পড়বে, আবার হচ্ছে ইকুইটি লায়াবিলিটি সাইডেও পড়বে। যে কোনো ট্রানজেকশন আপনি যদি করেন, এটা হচ্ছে আমাদের মেথড, অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল। মানে আপনার অ্যাসেট যদি বাড়ে তাহলে ইকুইটি লায়াবিলিটি যে কোনো একটা না একটা বাড়বে, অথবা দুইটা একসাথে বাড়তে পারে। অ্যাসেট যদি কমে তাহলে ইকুইটি লায়াবিলিটি কোনো না কোনো একটা কমবে, অথবা দুইটা একসাথেই কমতে পারে। যেমন হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে ব্যাংকে আপনার টাকা আসলো, কোনো একটা খাত থেকে ব্যাংকে আপনার টাকা আসলো, ব্যাংকে টাকা আসলো মানে কি আপনার অ্যাসেট বেড়ে গেল। এট দ্য সেম ওয়েতে আপনার কি হবে, ইকুইটি বেড়ে গেল। আবার মনে করেন যে আপনি কোনো একটা খরচ করেছেন, খরচ করলে কি হবে, টাকা চলে গেছে, টাকা চলে যাওয়া মানে কি অ্যাসেট কমে গেছে। অ্যাসেট কমে যাওয়ার সাথে সাথে আপনার ইকুইটি, যেহেতু আপনার টাকা চলে গেছে, ইকুইটিও কমে যাবে। তো প্রত্যেকটা ট্রানজেকশনে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই বোথ এন্ডে একটা টুফুল ইম্প্যাক্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফাউন্ডেশন, অ্যাকাউন্টিং এর ফাউন্ডেশন। দুইটা অ্যাকাউন্টকে অবশ্যই হচ্ছে গিয়ে এটা ইম্প্যাক্ট করে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। তো এখানে আমরা দেখিয়েছি অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে ইফ ইউর বিজনেস হ্যাজ 10 লাখ অ্যাসেটস, তো 10 লাখ টাকা যদি অ্যাসেট থাকে, এটা অবশ্যই একটা ব্রেকডাউন থাকবে যে 6 লাখ সাপোজ লায়াবিলিটি, আর বাকি যে 4 লাখ টাকা হচ্ছে ওনার্স ক্যাপিটাল, এরকম। তো অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি। অ্যাসেট, শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমন স্টক, আর একটা হচ্ছে রিটেইনড আর্নিংস। শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটা, কমন স্টক মানে হচ্ছে কি আপনি আপনার কোম্পানির শেয়ার বাইরে আপনি হচ্ছে সেল করলেন কমন স্টকের মাধ্যমে, তো ওইটাকে বলা হচ্ছে কমন স্টক। আর রিটেইনড আর্নিংস মানে হচ্ছে আপনি যেই প্রতি বছর যেই আপনার প্রফিট অ্যান্ড লস হচ্ছে, রেভিনিউ হচ্ছে, রেভিনিউ থেকে আপনার এক্সপেন্স বাদ দেওয়ার পরে, ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে নেট ইনকাম থাকে, ওইটাই হচ্ছে আপনার রিটেইনড আর্নিংস। তো এই কমন স্টক আর রিটেইনড আর্নিংস মিলে হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটিতে যায়। তো এই দেখেন এগুলাই কিন্তু হচ্ছে মেইন অ্যাকাউন্ট, অ্যাসেটস, লায়াবিলিটিস, শেয়ার হোল্ডার সিকিউরিটি, রিটেইনড আর্নিংস, revenue, expense. These are the main accounts of any accounting system. তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা সম্বন্ধে আপনাকে ভালো নলেজেবল হতে হবে। এখন আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এইটা সম্বন্ধে খুব ভালো নলেজেবল হতে হবে। তিনটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ইন্ডাস্ট্রিতে। ইনকাম স্টেটমেন্ট, যেটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেন্ট বলি, ব্যালেন্স শিট, এবং হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটা স্টেটমেন্ট বা রিপোর্ট একটা কোম্পানির পারফরমেন্সটাকে সামারাইজ করে। প্রফিট অ্যান্ড লস যেটা, সেটাকে দেখায় হচ্ছে বা মানে হচ্ছে অর্গানাইজেশনের প্রফিটেবিলিটি কেমন হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, সেটা আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে পাই। ফাইন্যান্সিয়াল পজিশনের অবস্থা কি বর্তমানে, সেটা দেখা যায় হচ্ছে ব্যালেন্স শিট থেকে, যে আপনার অ্যাসেটের কি অবস্থা, আপনার লায়াবিলিটি কি অবস্থা, আপনার লং টার্ম লায়াবিলিটি কি অবস্থা, শর্ট টার্ম লায়াবিলিটি কি অবস্থা, আপনার ওনার সিকিউরিটি কি অবস্থা, ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কি অবস্থা, এটা বোঝা যায় ব্যালেন্স শিট থেকে। আর আপনার ক্যাশ ফ্লোর অবস্থা বোঝা যায় হচ্ছে, বা লিকুইডিটির অবস্থা বোঝা যায় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। আপনার ক্যাশ ইনফ্লো কত হয়েছে, আউটফ্লো কত হয়েছে, নেট চেঞ্জ কত, এটা দেখা যায় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। দেখেন ডান দিকে আমি একটা দিয়েছি যে এই যে তিনটা স্টেটমেন্ট, এই তিনটা স্টেটমেন্ট আসলে কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। আমি আপনাদেরকে যখন এটা দিব, দেখেন এই রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে আমরা কোন কোন কম্পোনেন্ট থাকে সেগুলো আমরা এখানে দিয়েছি, ব্যালেন্স শিটে কি কি কম্পোনেন্ট থাকে সেটা দিয়েছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এটার ইম্প্যাক্ট কি সেটা দিয়েছি। মানে এখান থেকে আপনার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টিভিটি এখানে দেওয়া আছে। কস্ট অফ গুডস সোল্ড, ডেপ্রিসিয়েশন, প্রোডাকশন কস্ট, ক্যাপিটাল গেইন, ইন্টারেস্ট এক্সপেন্স, কিভাবে করে একটা সাথে একটা ইন্টার রিলেটেড সেটা এখানে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল,
যেমন অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা হচ্ছে গিয়ে আপনার ইয়ের মতো, মানে হচ্ছে অবশ্য পালনীয়, মানে একটা প্রিন্সিপাল, মানে সাপোজ হচ্ছে গিয়ে আপনি কি বলা যায় যে আপনার সিলেবাস, যে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার একটা সিলেবাসের বাইরে কোনো কিছু লেখা যাবে না। সিলেবাসের মধ্যে যা আছে সেটা কখনো চেঞ্জ করা যাবে না, আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। ওখানে যা লেখা আছে সেটা 100% অক্ষর অক্ষরে পালন করতে হবে। এটাই হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যে আপনার বিভিন্ন প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালগুলো আপনার অ্যাকাউন্টিং ট্রানজেকশন, রেকর্ড কিপিং, অ্যাকাউন্টিং প্রসেস, তারপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং রিপোর্টিং, সব কিছুর ক্ষেত্রে আপনাকে এই প্রিন্সিপালগুলো মেনটেন করতে হবে, ফলো করতে হবে। এগুলোর বাইরে যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না। তো এইগুলো হচ্ছে গিয়ে আপনার জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা গ্যাপ বলে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলে আইএফআরএস। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন বডি এগুলা এই প্রিন্সিপালগুলো ক্রিয়েট করেছে। তো এগুলো করার পরে এগুলা বিভিন্ন দেশে তারা হচ্ছে গিয়ে এগুলা সার্কুলেট করে দিচ্ছে যে তোমাদের এগুলা হচ্ছে প্রিন্সিপাল, এই রুলস প্রিন্সিপাল ফলো করে তোমাদের অ্যাকাউন্টিং সব কিছু করতে হবে। তো এই ধরনের প্রিন্সিপাল কিছু আছে, তার মধ্যে 7টা আমি এখানে দিয়েছি যে খুবই ইম্পর্টেন্ট: অ্যাপ্রুভাল প্রিন্সিপাল, ম্যাচিং প্রিন্সিপাল, কনজারভেটিভ প্রিন্সিপাল, কনসিস্টেন্সি প্রিন্সিপাল, গোয়িং কনসার্ন, ম্যাটেরিয়ালিটি, ফুল ডিসক্লোজার। আমি এখানে নাম দিয়ে দিলাম কেন, আপনারা যাতে এগুলা ইন ডিটেলস আমার দেখতে পারেন। এগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করতে গেলে এটা নিয়ে একটা সেশন করতে হবে। তো দিস প্রিন্সিপালস আর দ্য হচ্ছে বেডরক অফ এভরিথিং উই ডু। আমরা যা করি সব কিছুর মেইন ভিত্তি হচ্ছে এই প্রিন্সিপাল। দে আর ওয়াই ফিনান্সিয়াল স্টেটমেন্টস আর ট্রাস্টেড গ্লোবালি। এই কারণে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই প্রিন্সিপালগুলো ফলো করে দেখেই এটা সব জায়গায় গ্লোবালি কি করে, বিশ্বাস করে যে ওকে ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, যেহেতু আপনারা প্রিন্সিপাল ফলো করছেন তাহলে ঠিক আছে। দিস প্রিন্সিপালস মেক ফাইন্যান্সিয়াল রিপোর্টিং রিলায়েবল, বিশ্বাসযোগ্য করে, স্ট্যান্ডার্ডাইজড। ইভেন ইফ ইউ ইউজ সফটওয়্যার, আপনি যদি সফটওয়্যার ইউজ করেন, তো এগুলোর সম্বন্ধে আপনাকে জানতেই হবে। তো আমাদের দেশে কি ধরনের প্রিন্সিপালগুলো ফলো করা হয় বাংলাদেশের স্ট্যান্ডার্ডে? আইএফআরএস, বিএস, এই দুটো হলো ফলো করে। বিএস হচ্ছে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বিএফআরএস হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এটা কিনা আইএফআরএস এর সাথে অ্যালাইন করা, এবং এটা রেগুলেট করে কারা? আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। ওরা হচ্ছে গিয়ে এটাকে রেগুলেট করে। তো বিএস ওয়ান হচ্ছে প্রেজেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস, এই কাজে বিএস ওয়ানটা ব্যবহার হয়। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের অ্যাকাউন্টিং এর কাজে বিএস 16 ব্যবহার হয়। তো বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা হচ্ছে আইএফআরএস এর সাথে অ্যালাইন করা। এটা হচ্ছে গ্লোবাল কম্পিটিবিলিটি, কম্পারেবিলিটি এনশিওর করার জন্য, হ্যাঁ, ক্রুশিয়াল ফর অডিট অ্যান্ড আপনার মাল্টিনেশনাল ওয়ান। তো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এইটাই হচ্ছে আমাদের ভিত্তি। বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ভিত্তি হচ্ছে আইএফআরএস। আইএফআরএস এর 4টা ইয়ে আছে। এটা হচ্ছে গিয়ে আপনার রিপোর্টিং, ওরা হচ্ছে আপনি কিভাবে ফিনান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করবেন, ট্রান্সপারেন্ট করবেন, অ্যাকুরেটলি করবেন, সেটা গাইডলাইন দেয়। আপনার হচ্ছে ইউনিফর্মিটি, কম্পারেবিলিটি, ফিনান্সিয়াল রিপোর্টিং যাতে করতে পারেন সেটার জন্য গাইডলাইন দেয়। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানি অ্যাসেটস, ডেটস অ্যান্ড আদার ইকোনমিক রিসোর্সেস কিভাবে আপনি হ্যান্ডলিং করবেন এটার উপরে গাইডলাইন দেয়। এবং এটা গ্লোবালি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং প্র্যাকটিস আইএফআরএস। তো আমরা দেখলাম যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল যেগুলো দেখিয়েছিলাম 7টা, এই 7টার উপরে আপনাকে নলেজেবল থাকতে হবে। হ্যাঁ, তাহলে আপনি আসলে তখন যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং ডিগ্রি, প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি এবং সার্টিফিকেট কি কি আছে। আপনি আপনার ক্যারিয়ারটাকে যেখানে আছেন সেখান থেকে ধরেন একসাথে একেবারে 5 ধাপ আগাতে চান, মানে আপনি এখন জুনিয়র অ্যাকাউন্টেন্ট আছেন, তখন আপনি একটা অ্যাকাউন্টিং ডিগ্রি নিলেন। এরপর যখন আপনার অ্যাপ্লাই করবেন তখন দেখা যাবে যে আপনি একবারে ওই জুনিয়র অ্যাকাউন্টেন্ট, তারপর সিনিয়র অ্যাকাউন্টেন্ট, ইভেন আজকে আপনি সরাসরি দেখা যাবে যে আপনি ম্যানেজার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা সিএফও হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তো এইটা ক্লিয়ার করা যায় একসঙ্গে 2-3 ধাপ আপনি আগাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, সেগুলো যদি আপনি নিতে পারেন তাহলে হচ্ছে কি আপনার এই ক্যারিয়ারের অ্যাডভান্সমেন্টটা সহজ হবে, আপনার ইজিয়ার হবে, দ্রুত হবে। তো আমাদের দেশে কিছু প্রফেশনাল বডি আছে যারা কিনা হচ্ছে এই অ্যাকাউন্টিং প্রফেশনাল ডিগ্রিগুলো প্রোভাইড করে। তো লোকাল কোম্পানিগুলা এগুলো খুব ভ্যালু দেয়, এবং গ্লোবাল যে ফার্মগুলো আছে সেগুলো এই স্ট্যান্ডার্ডটাকে আসলে রিকগনাইজ করে।
এবং আইসিএবি এটা হচ্ছে সবচেয়ে ওয়েল এস্টাবলিশড সবচেয়ে পপুলার যেটা আমরা বলি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে আইসিএবি প্রোভাইড করে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তো এইটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনার সব জায়গায় আপনার ডিমান্ড ক্রিয়েট হবে। আইসিএমএবি যেটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, তো এটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস রিলেটেড যেই প্রফেশনাল ডিগ্রি সেটা হচ্ছে আইসিএমএবি প্রোভাইড করে। এসিসিএ বাংলাদেশ, এসিসিএ বাংলাদেশ হচ্ছে এসিসি আসলে গ্লোবাল ডিগ্রি, এটা হচ্ছে ইউকে বেসড গ্লোবাল বডি, যেটা কিনা হচ্ছে প্রত্যেকটা দেশে হচ্ছে আলাদা গভর্নিং বডি আছে। তো আমাদেরও বাংলাদেশে আছে এসিসিএ বাংলাদেশ। এসিসিএ বাংলাদেশের আন্ডারে আপনি হচ্ছে যে ডিগ্রিটা নেবেন সেটা হচ্ছে গ্লোবালি রিকগনাইজ হবে। এটা হচ্ছে ইউকে সিএ ডিগ্রি বলতে পারেন আপনি। সিপিএ যেটা, এটা বাংলাদেশের, এটা হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এটা রিকগনাইজ হচ্ছে বাংলাদেশে। এটা দেখা যাচ্ছে সিএ এর পাশাপাশি এই ডিগ্রিটাও তারা হচ্ছে অব্লিগেশন দিয়ে দেয় যে সিপিএ আছে কিনা। তো এগুলো হচ্ছে কি আপনার লোকাল প্রফেশনাল বডির মাধ্যমে আপনি লোকালি খুব ইম্পর্টেন্ট। আর গ্লোবালি যেসব সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে এসএসসিএ যেটা ইউকে প্রোভাইড করে গ্লোবাল স্কোপে। তারপর হচ্ছে সিপিএ, এটা ইউএসএ সিপিএ যেটা, সেটা কর্পোরেট ফাইন্যান্সের জন্য অনেক স্ট্রং একটা প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিগ্রি। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সিপিএটা অনেক বেশি একটা ডিমান্ডফুল। যে কোনো জায়গায় ইউএসএ সিপিএ যদি করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি হচ্ছে জব করতে পারবেন এবং হচ্ছে খুব ভালো পরিসরে জব করতে পারবেন। সিএমএ, এটাও ইএসএ প্রোভাইড করে, এটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ফোকাসড। তারপর হচ্ছে সিএফএ, এটা হচ্ছে সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, এটা ইউএসএ প্রোভাইড করে। এটা 3টা স্টেপ আছে, 3টা স্টেপের মাধ্যমে পরীক্ষা দিয়ে প্রত্যেকটা স্টেপ পাস করে তারপর হচ্ছে আপনাকে এই সিএফএ ডিগ্রিটা নিতে হয়। এটা হচ্ছে মেনলি ইনভেস্টমেন্ট এবং অ্যানালাইসিস ফোকাসড একটা ডিগ্রি, এবং এটা আসলে এটা খুবই ভ্যালুয়েবল এবং ডিমান্ডফুল একটা আপনার প্রফেশনাল ডিগ্রি। এবং লাস্টলি আমি আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিআই, মানে হচ্ছে সার্টিফাইড ইন্টারনাল অডিটর, চার্টার্ড ইন্টারনাল অডিটর। এটা হচ্ছে ইউএসএ প্রোভাইড করে, এটা ইন্টারনাল অডিটের উপরে হচ্ছে গিয়ে আপনার ফোকাস করে। তো আপনি যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হচ্ছে পার্সু করতে চান সেক্ষেত্রে এই গ্লোবাল যে সার্টিফিকেটগুলো সেগুলো হচ্ছে আপনাকে খুব হাই পেইং যে রোলগুলো আছে সেগুলোর জন্য আপনাকে ডোর ওপেন করে দিবে। এখানে আপনার একটা কম্পারিজন দেখাইছি যে লোকাল ভার্সেস গ্লোবাল। যে যেমন আইসিএবি এটা হচ্ছে ফোকাস হচ্ছে অডিট এবং অ্যাকাউন্টিং। তো এই যে চার্টার অ্যাকাউন্টেন্সি এটা শেষ করতে 4 থেকে 5 বছর লাগে। তো বাংলাদেশে এটা হিউজ ডিমান্ড, মানে চার্টার অ্যাকাউন্টেন্ট যদি হতে পারে তাহলে তার দেখা যায় যে অনেক ডিমান্ড এবং খুবই হাই পেইং স্যালারি। আইসিএমইবি যেটা, সেটা 3 থেকে 4 বছর লাগে, এটা মিডিয়াম রিকগনাইজড। তারপর হচ্ছে গিয়ে আপনার এসিসিএ যেটা গ্লোবাল অডিট অ্যান্ড আইএফআরএস এর উপরে 2 থেকে 3 বছর লাগে। এটা এটার ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে। এসএসসি করলে আমরা হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ডিমান্ড পেয়ে যাবো, যে কোনো দেশে আপনি কাজ করতে পারবেন এসএসসি ডিগ্রি দিয়ে। সিপিএ এটা হচ্ছে 2 বছরের মতো লাগে, তো এটাও হাইলি গ্লোবালি খুব রিকগনাইজড। সিএমএ এটা হচ্ছে মেইনলি ম্যানেজার অ্যাকাউন্টিং উপর ফোকাস, এটা 1 থেকে 2 বছর লাগে, বেশি সময় লাগে না। এটা হচ্ছে কর্পোরেট ফাইন্যান্স ফোকাস। তো এই হচ্ছে মোটামুটি একটা হচ্ছে আমি একটা কনফিউশন দিয়েছি। এখানে আমি এখন আমরা ডিসকাস করবো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং নিয়ে। আমরা এতক্ষণ যেগুলো নিয়ে কথা বললাম সেগুলো হচ্ছে গিয়ে আপনি ফুল টাইম জবের জন্য অথবা হচ্ছে গিয়ে আপনার ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য আপনার কি লাগবে। এখন আমরা অন্যভাবে একটু চিন্তা করি যে এখন হচ্ছে গিয়ে যেহেতু আমার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার চলে আসছে, এখন আমরা কিন্তু হচ্ছে গিয়ে আমি আমার ডেস্কের বাইরেও কাজ করতে পারবো। সাপোজ আপনি একটা ফুল টাইম জব করতেছেন, আপনার এখন অন্যান্য সময় যে লেজার পিরিয়ড আছে শুক্রবার শনিবার অথবা অন্য কোনো সময়, সেই সময়টা আপনি চাচ্ছেন যে আমি আমার ফুল টাইম জবের পাশাপাশি আমি হচ্ছে একটা ফ্রিল্যান্সিং জব করবো, যেহেতু আমি অ্যাকাউন্টিং এই সফটওয়্যারগুলো জানি, আমি হচ্ছে আমার সব কিছু ভালো, আমার স্কিল আছে, আমি এটা সেল করে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং জব করবো। সেটা দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। অথবা এমন হতে পারে না আমি ফুল টাইম জব টব করবো না, আমি ক্লায়েন্ট পেলে আমি ফুল টাইম আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ চলে যাবো, আমি হচ্ছে অন্য কোনো ইয়ে করবো না, আমি আমার
ইন্ডিপেন্ডেন্স চাই, আমি একটু স্বাধীনতা চাই, আমি 9টা 5টা জব করবো না, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ করবো, আমার যখন সুযোগ সুবিধা হবে তখন আমি কাজ করব, আমি যখন আমার ফ্রি টাইম নিতে চাই আমি নিতে পারবো, এরকম হতে পারে। অথবা এমন হতে পারে যে আপনি রিমোট জব করবেন, যে সাপোজ হচ্ছে আপনি দেশে আছেন, আপনি এখন দেশের বাইরে রিমোট জব করবেন, যে আমি এখানে থেকেই আমি দেশের বাইরের কাজগুলো নিব, অথবা ওদের কোনো ফুল টাইম জব করব, আমার তাহলে একটা মোবিলিটি থাকবে, ইন্ডিপেন্ডেন্স, মানে আমি যে কোনো জায়গায় থেকে আমি কাজ করতে পারবো, মানে আমার ওই দেশে যাওয়া লাগবে না, আমি এখানে বসেই ঘরে বসেই আমি তাদের জব করবো। এরকম বিভিন্ন অপশন থাকতে পারে। এখন যেহেতু আপনার সবকিছু চেঞ্জ হচ্ছে, তো এইভাবে করে আপনার আসতে পারে, এবং এরকম হচ্ছে। বাংলাদেশ থেকে বলেন, আমাদের ইন্ডিয়া থেকে বলেন, পাকিস্তান থেকে বলেন, ফিলিপিন্স থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু হচ্ছে কি আপনার এখন এই ধরনের ক্যারিয়ারের যে শিফটিং সেটা হচ্ছে। লোকজন ফ্রিল্যান্সিং কাজ করছে, আপনারা জানেন যে অনেক ফ্রিল্যান্সার আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, অ্যাকাউন্টিং লাইনেও কিন্তু ফ্রিল্যান্সিং জব আপনি করতে পারবেন এবং আপনার এটা অপরচুনিটি আছে। তো এইটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে গিয়ে অপরচুনিটিগুলো আসবে কোন কোন সেক্টরে? একটা হচ্ছে বুক কিপিং, ডেটা এন্ট্রি, এটার কিছু জব আপনি পাবেন বুক কিপিং এবং ডেটা এন্ট্রির জন্য। ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য, এইটার জন্য শুধুমাত্র আপনি জব করতে পারবেন, যে শুধুমাত্র ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ আপনি এক্সপার্ট, আপনি এটা কাজই করবেন। ভ্যাট ট্যাক্স ফাইলিং এর কাজ করতে পারেন, বিভিন্ন ছোট ছোট স্মল বিজনেসের ভ্যাট ট্যাক্স ফাইলিং এর কাজগুলো করতে পারেন। স্টার্ট আপের ফিনান্সিয়াল অ্যানালিটিক্স এর কাজগুলো আপনি করতে পারেন, যে কাজ আপনি পারেন, আপনি সেল করলেন, আপনার সঙ্গে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনার গ্লোবাল যে ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেট করে আপনাকে এই ধরনের কাজগুলো। পেরোল, তাদের শুধু পেরোলের কাজ আপনি করবেন, পেরোল অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি জয়েন করতে পারেন। ফিনান্সিয়াল কনসালটিং আপনি হচ্ছে করতে পারেন, যে ওদের অটোমেশন, যে কাজটা আমরা করি সেটা হচ্ছে আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম প্রাইস যে কোম্পানিজগুলো আছে, ওদের হচ্ছে ফিনান্সিয়াল প্রসেস অটোমেশন, ডিজিটালাইজেশন, কস্ট অপটিমাইজেশন, বাজেটিং, এইসব নিয়ে আমরা হচ্ছে কাজ করি। তো ফিনান্সিয়াল কনসালটিং কাজেও কাজ করতে পারবেন, এবং অডিট সাপোর্ট দিতে পারবেন, ওদের রিমোট যে অডিট সাপোর্ট সেটা আপনি দিতে পারবেন। তো অনেক বাংলাদেশি প্রফেশনালরা আপনার এই বুক কিপিং এ কাজ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা কিন্তু এই আপনার ইউএসডি তে তারা আর্ন করতেছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে গিগ ইকোনমি বলে আর কি, গিগটাকে হচ্ছে আপনার দোকান বলতে পারেন, শপ। এই শপের মধ্যে আপনি হচ্ছে আপনি কি কি পারেন সেটা হচ্ছে পোর্টফোলিওর মাধ্যমে আপনি জানাবেন, আপনি এই স্কিল আছে আপনার, সেটাকে বলে গিগ, গিগ ইকোনমি। তারপর হচ্ছে আপনি গ্লোবাল ক্লায়েন্টসকে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু এই ব্যাপারে সার্ভ করতে পারবেন। তো এইটা সার্ভ করার জন্য আপনার মার্কেট আছে, একটা মার্কেটটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের মধ্যে আছে আপওয়ার্ক আছে, ফাইবার আছে, পিপল পার আওয়ার আছে, গুরু আছে, টপটেল আছে, অথবা লিঙ্কডইনের মাধ্যমে করতে পারেন। তো এখানে আপওয়ার্কের মাধ্যমে একটা টপ রেটেড ফ্রিল্যান্সার আপনার 15 থেকে 50,000 ইউএসডি পর্যন্ত হচ্ছে, না এখানে আপনি যদি ঘন্টায় বলেন তাহলে হচ্ছে 15 থেকে $50 পর্যন্ত, মানে হচ্ছে $15 থেকে $50 পর্যন্ত আপনি হচ্ছে পার আওয়ার আর্ন করতে পারবেন। তবে আপনার নর্মালি হচ্ছে $10 নিচে হয় না, $10 থেকে স্টার্ট হয়। এরপর আপনি যত ভালো ইয়ে করতে প্রজেক্ট দিতে পারবেন, যত ভালো কাজ করতে পারবেন, যত বড় কাজ করতে পারবেন, ওই অনুযায়ী আপনারা কিন্তু বাড়তে পারবেন। ফাইবারে হচ্ছে স্যার কি, স্যার জি, আরেকটা স্লট নিয়ে নিবেন স্যার। ও চলে যাচ্ছে। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্টার্ট করবো, আমি তাহলে এখান থেকে বের হয়ে ইনশাআল্লাহ, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আমি বের হয়ে যাচ্ছি, আমি আবার দিব, আপনারা সবাই জয়েন করবেন প্লিজ।